আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হার্দিক ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ বর্ষের একটি ক্লাস নিয়ে। বিষয় কোড 241003, বিষয় বাংলা উপন্যাস 3। বাংলা উপন্যাস 3-এ তোমরা 4টি উপন্যাস পড়বে। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, সেলিনা হোসেনের কাঁটাতারের বেড়া, কাঁটাতারে প্রজাপতি। তো 4টি উপন্যাস থেকেই তোমাদের প্রশ্ন হয়। 4টি উপন্যাসই খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা উপন্যাসই এক একটা নিরীক্ষা। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি চিলেকোঠার সেপাই উপন্যাস থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। চিলেকোঠার সেপাই উপন্যাসের শিল্পমূল্য বিচার করো। তোমরা জানো, একটি উপন্যাসের শিল্পমূল্য বিচার করতে হলে 2 দিক থেকেই করতে হয়। একদিকে হচ্ছে বিষয় বৈচিত্র্য, অন্যদিকে হচ্ছে আঙ্গিক বৈচিত্র্য। শিল্প আঙ্গিক কেমন হতে পারে, তো আজকে আমরা চেষ্টা করব সেভাবেই চিলেকোঠার সেপাই উপন্যাসের শিল্পমূল্যটি বিচার করতে। তার আগে তোমাদের একটু বলে নেই, আমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি, আখতারুজ্জামান ইলিয়াসের 2টি উপন্যাসের উপর, খোয়াবনামা এবং চিলেকোঠার সেপাই। তো এই 2টি উপন্যাসের সমাজ বাস্তবতা নিয়ে আমার এমফিলের বিষয়। আমি অলরেডি এমফিলের থিসিসটা জমা দিয়ে দিয়েছি, হয়তো কিছুদিনের মধ্যে আমি রেজাল্ট পাবো। তো যাই হোক, আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যে একজন স্বনামধন্য এবং নিরীক্ষা প্রিয় একজন সাহিত্যিক। তিনি তার ছোট গল্পে, উপন্যাসে বারবার নিরীক্ষা করেছেন এবং সুন্দর সুন্দর বিষয় নিয়ে তিনি লিখেছেন। তো তেমনি একটি চিলেকোঠার সিপাই 69-এর গণঅভ্যুত্থানকে ভিত্তি করে তৈরি। তো আমরা দেখব এই উপন্যাসের শিল্পমূল্য বিচারে কোন কোন দিকগুলো, সেগুলো আজকে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তো আমি শুরু করছি চিলেকোঠার সেপাই উপন্যাসের শিল্পমূল্য বিচার করো এই প্রশ্নটি আলোচনা। আমি আগেই বলেছি যে আখতারুজ্জামান তার চিলেকোঠার সেপাই উপন্যাসে 69-এর গণ আন্দোলনের ইতিহাসকে কেবল নিরেট ইতিহাস করে তোলেননি, উপন্যাসের চরিত্রগুলোকে যেমন বিভিন্ন মানে, বিভিন্ন ভাবনার দোতনায় দূতিত করে তুলেছেন, শ্রেণী চরিত্রকেও যথাযথ স্পষ্ট করেছেন, তেমনি তিনি ভাষা, উপমা প্রভৃতি ক্ষেত্র তার উপন্যাসটাকে শিল্প সমৃদ্ধ করে তুলেছেন। চিলেকোঠার সেপাইয়ে সংক্ষুব্ধ নগর জীবনে শেখরহীন উসমান, চিলেকোঠার সেপাইয়ের মূল যে নায়ক চরিত্র, পুরনো ঢাকার ভাড়া করা এক বাড়ির চিলেকোঠায় অবস্থান করে। তার পরিজন সবাই উপার বাংলায়। ইপিআরটিসির সামান্য কর্মচারী সে। নিজের খাঁচা থেকে বেরোবার জন্য সে ডানা ঝাপটায়। এক পর্যায়ে সেটি পরিণত হয় ক্রোধে। কিসের খাঁচা, কেন সে নার্সিসাসে ভুগে? শিল্পী গোটা উপন্যাসে সে উত্তরটি খুঁজেছেন। চরিত্রের পুষ্পনেমে নেমে শিল্পী দেখিয়েছেন সংক্ষুব্ধ নগর জীবনে বিচ্ছিন্নতা, নার্সিসাস বা আত্মপ্রেম, নিজের প্রতি নিজের প্রেম, অর্থনৈতিক নির্ধারণ, অবক্ষয় ইত্যকার সব নানাবিধ প্রবণতা। উত্তাল মুখর রাজপথে নেমে ওসমান খুঁজে পায় না নিজেকে। শওকত, আনোয়ার, আলতাফের ডিসকোর্সে একাকী নিষ্ক্রিয়। ওসমান খেতে বসে পায় কৈশোর বন্ধু শঙ্কর ক্যাপ্টেনকে। কাহিনীর বাস্তবতার সাথে সঙ্গতি রেখে গড়ে উঠেছে ওসমান খিজিরের মতো প্রতিবাদী চরিত্র।
খিজিরে হারানোর কিছু নেই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যাকে বলে প্রলেতারিয়েত, সাধারণ মানুষ বা নির্যাতিত বা শ্রমজীবী মানুষ, সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মিছিলে যায়, স্বৈরশাসনের প্রতিবাদ করে। একসময় বর্বর পাক সেনাদের গাড়ির চাকায় পিষ্ট হয়ে খিজির নিহত হয়। আর ওসমান মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, সে চিলেকোঠার নিরাপত্তার সর্বোচ্চ অবস্থানে নিরাপদ অবস্থান করে, কিন্তু এখনও স্বস্তি পায় না। দেশের ক্ষয়িষ্ণু অবস্থানে সে কিছু না করতে পারার অন্তর্দাহে দগ্ধ। সমাজের সব বাধা অতিক্রম করে বেরিয়ে আসতে চায়, মিছিলে যেতে চায়, কিন্তু বারবার তার মধ্যবিত্ত মানসিকতা তাকে বাধা দেয়। শেষ পর্যন্ত এই শ্রেণী চেতনার সাথে আপোষ করতে না পারায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ও নিরাপদ আশ্রয়ে চিলেকোঠা থেকে ঝাঁপিয়ে পড়ে। শ্রেণীবিভক্ত সমাজের যে চিরায়ত শ্রেণীদ্বন্দ্বের পরিণতি শিল্পী এই সমাজচিত্রকে সূক্ষ্মশৈলীর মাধ্যমে এই উপন্যাসে অঙ্কন করেছেন। উপন্যাসের কাহিনী ও চরিত্র ইতিহাসশাস্ত্রী হলেও তা কখনোই আরোপিত নয়। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চরিত্রগুলো ক্রমেই নিজের মূর্তিতে আবির্ভূত। রাজনৈতিকভাবে দেশ ও জাতি যে ক্রান্তিলগ্নের ভিতর দিয়ে অগ্রসর হচ্ছিল, জাতিগত শোষণ বা সামরিক শোষণের কবলে সামাজিক স্তরে যে অবক্ষয়ের সৃষ্টি হয়েছিল, তার ফলে শিল্পীর মনে দায়বদ্ধতা সৃষ্টি হয়। সেই চেতনার প্রতিবাদ চিলেকোঠার সেপাই উপন্যাস। তিনি একাধারে বস্তির নোংরা জীবন, গ্রামের ধূলিকপলিত প্রান্তরের সংগ্রামী চালচিত্র, দাঙ্গা বিক্ষিপ্ত ঢাকা শহর, বিভিন্ন শ্রেণী অবস্থানের জীবন অবলোকন করেছেন। আবার গ্রামীণ প্রচ্ছদে সেখানকার শ্রেণী সংঘর্ষ, দুর্দশাগ্রস্ত মানুষের গল্পে আনোয়ার, নাদু পরামানিক, চেংটুর সাহসিকতাকে স্থান দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, চিলেকোঠার সেপাই এ চেতনা প্রবাহ রীতি কুশলী প্রয়োগ লক্ষণীয়। চেতনা প্রবাহ রীতি ইংরেজিতে বলে স্ট্রিম অফ কনসাসনেস। অন্ধকার ও ছমছমে নির্জন রাস্তা, কারফিউ আর আর্মি, আর্মি আর কারফিউ। উদ্বেগ ও ভয়ে ওসমান খুব তাড়াতাড়ি হাঁটবার চেষ্টা করে, কিন্তু তার গন্তব্য ও হাঁটবার উদ্দেশ্য হঠাৎ ঝাপসা হয়ে আসে। বুকের টিপ টিপ আওয়াজ কানে বাজে প্রায় ঘণ্টার ধ্বনির মতো। এত জোরে ঘণ্টা বাজায় কোন দফতরি? রঞ্জুর কি স্কুল ছুটি হলো? স্কুল ছুটির পর ক্যাপ্টেনের পিছনে সে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ক্যাপ্টেন শালা আছে শঙ্করের সঙ্গে কেটে পড়ার তালে। যাক, ওরা যেখানে খুশি যাক। রঞ্জু একা একা তাঁতিবাজারে গিয়ে আরতির সঙ্গে একটু গল্প করবে। ক্যাপ্টেন জানতেও পারবে না। কোত্থেকে একটা ঘর ঘর আওয়াজ এসে তাকে চমকে দিল। এ কি, ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেললো নাকি? আওয়াজটা আসছে উপর থেকে। উপন্যাসে কখনো কখনো তার বর্ণনা এক্সপ্রেশনিস্ট। ছাদের ঠিক নিচে গুলিবিদ্ধ একটি যুবক, দেয়ালের সঙ্গে গাঁথা। যুবক অল্প বয়সী, শরীরের চামড়া ও কাঁচা ও টাটকা। ৩০৩ রাইফেলের একটি গুলি তার বুককে গেঁথে রেখেছে দেওয়ালের সঙ্গে। মাথাটা বাঁ দিকে ঝুলছে, বুকের নিচে তার দীর্ঘ শরীর রেলিংয়ে মেলে দেওয়া শাড়ির মতো আস্তে আস্তে কাঁপে। শীতেও কাঁপতে পারে, বাতাসেও কাঁপতে পারে। যুবকের মুখ হা করা, মনে হয় প্রচণ্ড একটি চিৎকার সেখানে জমে রয়েছে। বলা যায় না, যে কোনো সময় এই পুরনো দালান ফাটিয়ে বেরিয়ে আসতে পারে। তার কালো দুটো হাত ডান দিকে ও বাম দিকে শক্ত একজোড়া রডের মতো ঝোলানো। সেই দুই হাতের প্রতিটির সঙ্গে গুলি দিয়ে গাঁথা আরও দুইজন যুবক দুইজন যমজ, দুইজনই অল্প বয়সী। দুইজনেরই চামড়া কাঁচা ও টাটকা। আবার দেখো, রডের মতো সেই দুই জোড়া হাতের সঙ্গে ৩০৩ রাইফেলের গুলিতে গাঁথা আরও ৪ জন যুবকের লাশ। কে বলবে এরা আলাদা লোক? এই ৪ জন আর আগের ৩ জন, মোট ৭ জনের চিৎকারে ঘরবাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে যাবে না? এখানেই শেষ নয়। এই শেষ ৪ জনের লোহার রডের মতো হাতে গাঁথা রয়েছে গুলিবিদ্ধ আরও ৮ জনের মৃতদেহ। তার উপন্যাসে শুধু এক্সপ্রেশনিস্ট নয়, সুরিয়ালিস্ট
বর্ণনাও রয়েছে। বটগাছ তার কাছে অনেক দূরের কিছু বলে মনে হয়। সে মাথা নামিয়ে এনে নিচের দিকে, নিচে রোদ ও ছায়ার আলপনার তলায় লেজ ও মুন্ডু দিব্যি মাটিতে ডুবিয়ে পিঠ উঁচু করে শুয়ে রয়েছে এক মাতাল অজগর সাপ। নিঃশ্বাস ফেললে বটতলার শুকনো পাতা ও ধুলিবালি উড়ে গিয়ে পড়ে দূরের ধান কাটা জমিতে। বুক দিয়ে জোয়াল ঠেলার চেষ্টা ক্ষান্ত দিয়ে করমালি সেখানে কোদাল কুপিয়ে চাষ করার উদ্যোগ নিচ্ছে। ধুলিবালি কি শুকনো পাতার সঙ্গে আনোয়ারও সেখানে ছিটকে যেতে পারলে ভালো হতো। এছাড়া এখান থেকে বেরিয়ে যাবার কি কোনো উপায় নেই? এই অজগরের গা ঝাড়া দিয়ে উঠতে কতক্ষণ? এই উপন্যাসে আরও দেখব ভাষা ব্যবহারের নিপুণতা। ধরন 1, খুচরা জটলাগুলো স্লোগানে গাঁথা হয়। 2, বগুড়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে এখানে। নাদু চেংরা পেংরার ইগলান নাফপাড়া বেহরাম কয়দিনের কন, যেগলান স্কুল কলেজত পড়ে 2 দিন বাদে শিখলেন বেমাক যাব টাউনের, অর্ধেক যাব জেলের ভাত খাবার। খয়বার গাজী তখন হামাক মাটির তলায় পিত্তা থুব, মাটির উপরে ঘাস জ্বালাবে, কেউ ফুসকি দিয়েও দেখবে না। 3, শীতের বেলা দেখতে দেখতে গুটিয়ে যাচ্ছে। 4, সমস্ত শরীরটা গুটিয়ে ফেলে বটগাছ যেন ঘুমাচ্ছে। তার চিলেকোঠার উপন্যাসে আমরা দেখব উপমার ব্যবহারও চমৎকার। সেকেন্ড ব্র্যাকেটের মতো ঢেউ তোলানো 2 জোড়া নীলচে ঠোঁট। 2, কিন্তু উসমানের ভয় হয় মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ে একটি নিঃসঙ্গ জলবিন্দুর মতো সে আবার হাওয়ায় শোষিত না হয়। 3, বিদ্যুৎহীন তারগুলো নিস্পন্দ পড়ে থাকে মরা সাপের মতো। 4, ছাদে গিয়ে রেলিংয়ের ফাঁকে চোখ রেখে উসমান দেখে লোকজন ও যানবাহন শূন্য বিধবা রাস্তা শুয়ে রয়েছে ভোতা চেহারা। চিত্রকল্পের ব্যবহার আমরা জানি, এক লাইনে যখন কোনো একটা সম্পূর্ণ ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটাই চিত্রকল্প। নেড়া গাছ শরীরে এলে রোদ পোহায়। রূপক। দক্ষিণে ফুটপাত থেকে ফুটপাত জুড়ে পুলিশের দেওয়াল। অতিশয়োক্তির ব্যবহারও তার উপন্যাসে চমৎকারভাবে দেওয়া হয়েছে। 1, টুপটুপে লাল ফুল পড়ে শিশির ভেজা সাদাটে সবুজ ঘাসের জমিতে নকশিকাঁথা বোনা হয়ে চলে। 2, কুয়াশার মসলিন মোড়ানো তারা ভরা আকাশ। চিলেকোঠার সেপাই উপন্যাসে পচার বাপ, নাদু, আলীবক্স, চিন্টু, খয়বার গাজী এরা আঞ্চলিক ভাষায় কথা বলে। জালাল মাস্টার সাধুচলিত মিশ্রণে চিঠি লেখে। উপভাষার সাথে স্ট্যান্ডার্ড বাংলা মিশিয়ে ইতিহাস নির্ভর জ্ঞানগর্ব আলোচনা করা হয়েছে এই উপন্যাসে। শহরভিত্তিক নানা কেন্দ্রিক চরিত্র আছে, তাদের সংলাপ রাজনৈতিক ট্রান্স সমৃদ্ধ স্ট্যান্ডার্ড বাংলা ও ইংরেজির সংমিশ্রণ। আরবি, ফার্সি, ইংরেজি সহ নানাবিধ প্রচলিত শব্দ ব্যবহারের পাশাপাশি বাঙালি ও বাংলাদেশের ঐতিহ্য নির্ভর প্রতিবেশের বর্ণনাও ব্যাখ্যাত হয়েছে। লৌকিক আমেজাশ্রিত শব্দের সাথে এসেছে কৃষকের পেশা, জীবনাচার সমৃদ্ধ নানাবিধ লোকশব্দ। তাছাড়া যথেষ্ট স্ল্যাং শব্দের ব্যবহার হয়েছে উপন্যাসের পাতায় পাতায়। তোমরা যদি তার ছোটো গল্পগুলো পড়ে থাকো দেখবে যে ঢাকায় যে স্ল্যাংগুলো আছে তার ছোটো গল্পে সেটা শিল্পিত রূপে প্রকাশ করা হয়েছে। এছাড়াও তার উপন্যাসে তোমরা এই উপন্যাসটি যদি পড়ো দেখবে যে মিথের ব্যবহার আছে, হিন্দু পুরাণের ব্যবহার আছে। তো এভাবে তার উপন্যাসটি শিল্পরূপ শ্রেষ্ঠত্বের দাবিদার। তো উপযুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে 69-এর গণঅভ্যুত্থানকে পটভূমি করে আপন অভিজ্ঞতা সঞ্জাত প্রতিটি ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়া বিশ্লেষণ, মার্ক্সীয় সমাজবীক্ষণে শ্রেণীচরিত্র রূপায়ণ, শব্দপ্রয়োগের অভিনবত্ব, ভাষা, উপমা, রূপক, উৎপ্রেক্ষার যথাযথ ব্যবহার করা চিলেকোঠার সেপাই কেবল বক্তব্যেই নয় বরং শিল্পগুণীয় আখতারুজ্জামান ইলিয়াসের অনবদ্য উপন্যাস এবং বাংলা সাহিত্যে একটি শ্রেষ্ঠ উপন্যাসের মর্যাদা পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের
এই ছিল আজকে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের শিল্পমূল্য বিচার। উপন্যাসটি তোমরা ভালো করে পড়বে। যে 4টা উপন্যাস দেওয়া আছে, তিতাস একটি নদীর নাম, চাঁদের অমাবস্যা, চিলেকোষার সেপাই, কাঁটাতারে প্রজাপতি, প্রত্যেকটা উপন্যাসই কিন্তু সুন্দর এবং 4টা উপন্যাস, 4টা অনুষঙ্গ, 4টা এক্সপ্রেশন নিয়ে উপন্যাসগুলো লেখা। এখানে বিভিন্ন যে ইজমগুলো আছে, মতবাদগুলো আছে, তার প্রয়োগও সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো তোমরা উপন্যাসগুলো পড়ার সাথে সাথে যে ইজমগুলো, তোমাদেরও কিন্তু ইজমগুলো পাঠ্য আছে, তো ভালো করে পড়বে। আর আমি আবারও বলছি, তোমাদের কিন্তু 2, 4, 1, 0, 1, 8 এই বিষয় কোডে মৌখিক পরীক্ষা আছে 100 নম্বরের। তো এটা প্রথম বর্ষ থেকে 4র্থ বর্ষ পর্যন্ত যে সাবজেক্টগুলো পড়েছো, সেই সাবজেক্টগুলোর বই, সাবজেক্টগুলার যে তোমাদের যে বইগুলো পাঠ্য করা হয়েছে, সিলেবাসে, সেইগুলো দেখে সুন্দর করে প্রিপারেশন নিবে। আমি আশা করি তোমরা যদি পড়ো তাহলে ভালো করতে পারবা। দেখো, ছেলেমেয়েরা পড়ালেখার কোনো বিকল্প নেই, পড়াশোনা করো, এটাই পড়াশোনার বয়স। তো ভালো থেকো, সুস্থ থেকো, এই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।